২০২৪-এর গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং, বলা যায় জটিল, রাজনৈতিক মোড়ে এসে দাঁড়িয়েছে। তো এই যে নতুন একটা বাস্তবতা তৈরি হলো, এখান থেকে দেশটার ভবিষ্যৎ পথটা কেমন হবে, সামনেই বা কী চ্যালেঞ্জ আছে, ঠিক এই বিষয়গুলো নিয়েই আজকের এই আলোচনা। চলুন তাহলে এই পুরো রাজনৈতিক সমীকরণটা একটু তলিয়ে দেখা যাক। আর এটাই কিন্তু আজকের আলোচনার একদম কোর বা মূল প্রশ্ন। ভাবুন তো, যখন একটা দেশের কয়েক দশকের রাজনৈতিক ভিতটাই নড়ে যায়, তখন সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি হয়? চ্যালেঞ্জটা হয় একটা স্থিতিশীল আর সবার অংশগ্রহণে একটা গণতান্ত্রিক পথ খুঁজে বের করা। তো বাংলাদেশের জন্য এই রাস্তাটা ঠিক কেমন হতে চলেছে? আচ্ছা, সবার আগে চলুন বর্তমান পরিস্থিতিটা একটু বুঝে নিই। ২০২৪-এর যে ঘটনাগুলো ঘটল, সেগুলো শুধু একটা সরকার বদল করেনি, বরং দেশের রাজনৈতিক মানচিত্রটাই যেন পুরোপুরি উল্টোপালট করে দিয়েছে। এই নতুন বাস্তবতার মূল দিকগুলো কি, চলুন সেটা একটু খতিয়ে দেখি। মানে এই গণ-অভ্যুত্থানটা শুধু একটা সরকারের পতন ঘটায়নি, বরং এমন একটা সিচুয়েশন তৈরি করেছে যেখানে আগামী নির্বাচন এবং দেশের ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু মৌলিক প্রশ্ন উঠে আসছে। প্রথম এবং সম্ভবত সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা, সেটা হলো দেশের অন্যতম প্রধান একটা রাজনৈতিক দল, যারা কিনা দীর্ঘদিন ক্ষমতায় ছিল, সেই আওয়ামী লীগের অনুপস্থিতি। এত বড় একটা রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে নির্বাচন আয়োজন করাটা যে কতটা জটিল, সেটাই এখন আলোচনার কেন্দ্রে। সত্যি বলতে, কয়েক দশক ধরে যে দলটা বাংলাদেশের রাজনীতির কেন্দ্রে ছিল, তাদের ছাড়া একটা নির্বাচন, এটা ভাবাটাই বেশ কঠিন। আর এর প্রভাবটাও কিন্তু অনেক সুদূরপ্রসারী হতে পারে। আচ্ছা, এই যে চারটা সম্ভাব্য পরিণতির কথা বলা হচ্ছে, এগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এক এক করে যদি দেখি, প্রথমত, এত বড় একটা দল যদি নির্বাচনে না থাকে, তাহলে সেই নির্বাচনের বৈধতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে, তাই না? এরপর দেখুন, একটা বিশাল রাজনৈতিক শূন্যতা তৈরি হওয়ার ভয় তো থাকছেই। ৩ নম্বর পয়েন্টটা হলো, দলটির সমর্থকরা যদি এই ব্যাপারটা মেনে না নেয়, তাহলে রাজনৈতিক সংঘাতের ঝুঁকি কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর সবশেষে এই পুরো ঘটনাটা ভবিষ্যতের জন্য একদম নতুন একটা রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে পারে, যেটা ভালো হতে পারে, আবার খারাপও হতে পারে। এখানে কিন্তু একটা গভীর চিন্তার বিষয় আছে। সেটা হলো, একটা প্রধান দলকে এভাবে নিষিদ্ধ করাটা ভবিষ্যতের জন্য একটা বিপজ্জনক উদাহরণ তৈরি করে কিনা। কারণ এর ফলে ভবিষ্যতে যে কোনো ক্ষমতাসীন সরকারই তার প্রতিপক্ষকে দমন করতে একই ধরনের পথ বেছে নিতে পারে। এবার আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রসঙ্গে। এটা হলো জুলাই জাতীয় সনদ নিয়ে যে বিতর্কটা চলছে সেটা। এটা কিন্তু শুধু একটা ডকুমেন্ট না, বরং বাংলাদেশের শাসন ব্যবস্থার ভবিষ্যৎ কাঠামোটা কেমন হবে তা নিয়ে একটা মৌলিক বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সহজ করে বললে, এই সনদটা আসলে ছোটখাটো কোনো পরিবর্তন চায় না, বরং দেশের শাসন ব্যবস্থার একেবারে কোর বা বলা যায় অপারেটিং সিস্টেমটাকেই ঢেলে সাজাতে চায়। সংবিধান থেকে শুরু করে বিচার ব্যবস্থা, প্রায় সবকিছুই এর আওতায় পড়ছে। আর ঠিক এখানেই কিন্তু মূল বিতর্কটা তৈরি হয়েছে। একদল বলছে এত বড়সড় পরিবর্তন আনার আগে জনগণের সরাসরি মতামত মানে গণভোট নেওয়াটা জরুরি, আবার অন্য দল এর ঘোর বিরোধিতা করছে। তার মানে আমরা এখানে বিতর্কের দুটো দিকই পরিষ্কার দেখতে পাচ্ছি। যারা গণভোটের পক্ষে, তারা বলছেন দেখুন, জনগণের ভোট পেলে এই সংস্কারগুলোর একটা শক্ত আইনি আর সাংবিধানিক ভিত্তি তৈরি হবে, আর এটা তো সরাসরি মানুষের ইচ্ছারই প্রতিফলন। অন্যদিকে যারা এর বিপক্ষে, তাদের যুক্তিটা হলো, এই রকম বড় সাংবিধানিক পরিবর্তন তো একটা নির্বাচিত সরকারের করা উচিত, কোনো অন্তর্বর্তীকালীন সরকারের না। আর এখন গণভোটের জন্য চাপ দিলে নির্বাচনটাই পিছিয়ে যেতে পারে, যা উল্টো আরও অস্থিতিশীলতা তৈরি করবে। এখন চলুন আলোচনা করা যাক এই পুরো প্রক্রিয়ার কেন্দ্রে যে মানুষটি আছেন তাকে নিয়ে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস। এই মুহূর্তে তার ভূমিকা আর তার সামনের চ্যালেঞ্জগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, ডক্টর ইউনুস তো কোনো প্রফেশনাল পলিটিশিয়ান নন, আর এটাই তাকে এই বিভক্ত রাজনৈতিক পরিস্থিতিতে একটা নিরপেক্ষ চরিত্র হিসেবে প্রতিষ্ঠা করেছে। কিন্তু মজার ব্যাপার হলো, এটাই আবার তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জও বটে। এই তুলনাটা তার অবস্থানটাকে খুব সুন্দরভাবে তুলে ধরে। একদিকে তার যে একটা গ্লোবাল ইমেজ আছে, তার যে একটা নিরপেক্ষ পরিচিতি, সেটা তার জন্য একটা বিরাট শক্তি। আবার অন্যদিকে তিনি যেহেতু রাজনীতির জগতের বাইরের মানুষ, তাই তাকে সব পক্ষের তীব্র রাজনৈতিক চাপের মধ্যে একটা ভারসাম্য রেখে চলতে হচ্ছে। তার সরকারের সামনে যদি আমরা দেখি, তাহলে দেখব মূলত এই দুটোই বড় লক্ষ্য। একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা, আর ২, একই সাথে রাষ্ট্রীয় কাঠামোর যে সংস্কার, সেই প্রক্রিয়াটাকেও এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু এই লক্ষ্যগুলো অর্জন করতে গিয়ে তাকে অনেক চাপের মুখে পড়তে হচ্ছে। যেমন জুলাই সনদের উপর গণভোটের জন্য এক ধরনের চাপ আছে, আবার আওয়ামী লীগকে ছাড়া একটা বিশ্বাসযোগ্য নির্বাচন করাটাও একটা বিশাল চ্যালেঞ্জ।
আর সব মিলিয়ে সংস্কার আর স্থিতিশীলতা এই দুটোর মধ্যে ব্যালেন্স করাটাই এখন তার সরকারের জন্য মূল পরীক্ষা। তো সবশেষে এই সবকিছু মিলিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে? সংস্কার এবং স্থিতিশীলতা এই দুটোর টানাপোড়েনে দেশটা শেষ পর্যন্ত কোন পথটা বেছে নেবে, চলুন সেটা নিয়ে একটু ভাবা যাক। এখানে মূল ব্যাপারটা হলো দেশটা যেন একটা দ্বিধার মধ্যে আছে। একদিকে খুব গভীর সংস্কারের একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, যা করতে গেলে সময় লাগবে। আবার অন্যদিকে খুব দ্রুত দেশে একটা স্থিতিশীলতা ফিরিয়ে এনে একটা নির্বাচন আয়োজন করাও কিন্তু ভীষণ জরুরি। আর এই প্রশ্নটাই বোধহয় এখন বাংলাদেশের ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আগামী দিনগুলোই বলে দেবে দেশটা এই গভীর সংস্কার আর উদণ্ড স্থিতিশীলতার মধ্যে সঠিক ভারসাম্যটা খুঁজে বের করতে পারবে কিনা, আর একটা টেকসই গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবে কিনা। দেখার বিষয় এখন এটাই।